I guess we are live. Yeah. Yes. চলছে? হ্যাঁ চলছে আই থিংক। পেজটা থেকে অন করে দিই। আমাদের নিভৃতি সকল দর্শক বন্ধুদের শুভ সন্ধ্যা, নমস্কার জানাই। আমি দেবাদিত্য। আপনারা আমাদের সাথে এর আগেও অনেকগুলো এরকম লাইভ ভিডিওতে পাশে ছিলেন, আপনারা দেখেছেন। আমরা বিভিন্ন সময় মানে কোভিড এর সময় থেকে তার আগে আমফানে সেই সময় থেকে আমরা অনেক রকম লাইভ ভিডিও করছি। কিছু কিছু সচেতনমূলক, কিছু কিছু একটু হালকা মেজাজের বিভিন্ন জিনিস নিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামটি চালু করেছি। এবং তার মধ্যে কিছু মাস আগে আমরা এই বিভিন্ন যে আর্ট ফর্ম, বিভিন্ন সেটা থিয়েটার হোক, মিউজিক হোক, ডান্স, ফটোগ্রাফি, বিভিন্ন যে আর্ট ফর্মস থাকে সেটার উপর আমরা বেস করে একটি লাইভ একটা সিরিজ করব ভেবেছিলাম। তো সেইটা আমরা শুরু করি আজকে। তারপর মাঝে আমাদের একটা সময় আমাদের কমিউনিটি কিচেন, যেটা আপনারা দেখেছেন, অনেকেই ছিলেন আমাদের পাশে। সেই কমিউনিটি কিচেনের জন্য আমরা তখন লাইভটা আবার একটুখানি বন্ধ থাকে। আবারও আমরা এই সিরিজের লাইভ গুলো পরপর আসতে চলবে, আস্তে আস্তে আমরা আসবে প্রত্যেক সপ্তাহে। তো এটা আমাদের আজকে দ্বিতীয় পর্ব। আমাদের আজকের যে পর্ব, তাতে করে আমাদের আজকের যে বিষয়টা, যে আর্ট ফর্ম নিয়ে আমরা সেখানে আজকে আলোচনা করব, সেটি মিউজিক। সেখানে সব রকম জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তাই আমাদের সকল দর্শক বন্ধুদের সাথে আমি আলাপ করিয়ে দিই। আমাদের সাথে আজকে রয়েছে সায়ন্তন দা। সায়ন্তন দাকে অনেকেই চেনেন, পরিধির ব্যান্ডে ভোকালিস্ট, এবং তাছাড়াও সায়ন্তন দা একজন অসাধারণ কম্পোজার, এবং যেটা বারবার বলতে হবে, সেটা একজন অসাধারণ ভালো মানুষ। এছাড়া আমাদের সাথে রয়েছে সুকৃত। সুকৃতের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, আমাদের সেই কলেজ লাইফ যখন সবে শুরু তখন থেকে। এবং সুকৃতের অ্যাপার্ট ফ্রম যে সে একজন মিউজিশিয়ান, সেটা ছাড়াও সে একজন আর্কিটেক্ট এবং হেরিটেজ ম্যানেজার। এছাড়া আমরা আমাদের সাথে আজকে পেয়েছি আত্রেই। আত্রেইও আমাদের সেই কলেজের সময় আমাদের নাটকের দলের তৈরি, যখন প্রথম আমি যে নাটকের দলে ছিলাম আশুতোষ কলেজে, সেইখানে আমাদের একদম প্রথম দিকের মেম্বার। এবং তাছাড়া এখন ও একজন প্রফেশনাল সিঙ্গার। তো বুঝতেই পারছেন যে আজকে আমরা যে আলোচনাটা করতে চলেছি, সেখানে আমরা যাদেরকে পাশে পেয়েছি তারা প্রত্যেকেই তাদের নিজস্ব যে ফিল্ড, তারা যে বিষয় নিয়ে কাজ করছেন, সেখানে তারা সব রকম ভাবেই কাজ করে ফেলেছেন। এবং এমন নয় যে সবে শুরু করেছেন, দীর্ঘদিন ধরে তারা এই জগতের সাথে যুক্ত। তো প্রথম যে প্রশ্নটা, যেটা আমাদের কাছে যাবো, এবং তারপর সমস্ত কিছু নির্বিশেষে, যে কোনো পারফরমেন্স নির্বিশেষে, আমাদের যেটা একটা খুব বড় পাওনা, যেটা আমরা যখন পারফর্ম করি, লাইভ যখন পারফর্ম করি, সেটা হচ্ছে আমাদের সামনে যে অডিয়েন্স থাকে। তো স্বাভাবিকভাবে এই সময় যখন আমরা কোভিড সিচুয়েশনটা আসে এবং তারপর যখন সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, আমরা পারফর্ম হয়তো করেছি, কিন্তু এই যে সামনে অডিয়েন্সকে না পাওয়া, তো সেই বিষয়টা নিয়ে যদি শান্তনদা কিছু বলো। হ্যাঁ, তো সবাইকে নমস্কার। এবং হ্যাঁ, এই কোভিড সিচুয়েশনের সময় আমাদের বেশ কিছু লাইভ শোজ করেছি, কিন্তু যেভাবে আমরা করেছি তাতে দর্শক একেবারেই মানে না থাকাই স্বাভাবিক, কমন ছিল না। তো সেটা হ্যাঁ, মানে কারণ আমাদের মেইন পরিধির মেইন যে কাজটা, সেটা তো মানে পুরোপুরি দর্শককে আর কি আনন্দ দেওয়া, মানে দর্শকের সামনে থেকে তাদের রিয়াকশন বুঝে আমাদের সেই রিয়াকশনটাই, তার ভিত্তিতে আমাদের মানে একটা গান দেওয়া বা কথা দেওয়া, সেটা পুরোপুরি বন্ধ ছিল। বাট ঠিক আছে, সেভাবে আর কি নিজেদেরকে অভ্যস্ত করে আর কি যত বেশি সংখ্যক গান দিতে দেওয়ার কথা, ঠিক ততটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি সেই সময়। এবং
মজা করেছি, কিন্তু হ্যাঁ দর্শক না থাকাটা প্লাস সাউন্ড এবং লাইট যে একটা অ্যাটমসফিয়ার তৈরি করে স্টেজে, সেই জিনিসটা না থাকাটাও খুব 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 মিস করেছি। বাট ডিসেম্বর থেকে যথারীতি আমরা আবার স্টেজে ফিরে এসেছি। এটা খুবই ভালো খবর আমাদের জন্য। সুপ্রীত, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, সায়ন্তনদা যেগুলো বললো সেগুলো তো ডেফিনেটলি, মানে আমার পার্টিকুলারলি যা মনে হয় যে আমরা যে সিচুয়েশনটায় পড়েছিলাম, মানে এটা শুধু মিউজিশিয়ান না, মানে আই থিঙ্ক আমাদের পুরো পৃথিবীর যত লোক আছে সবাই এই সিচুয়েশনটা থ্রু দিয়ে গেছে, এবং কয়েকটা চেঞ্জেস হয়তো তাদের করতে হয়েছে যেগুলো ওয়ার নট দ্য মোস্ট আইডিয়াল চেঞ্জ। তো অ্যাজ মিউজিশিয়ানস অলসো আমাদের মনে হয়েছে যে দিস ওয়াজ অ্যান অল্টারনেটিভ, কিন্তু ডেফিনেটলি নট আ সলিউশন। কারণ আমরা মিউজিশিয়ানরা খুব অন্য রকমের মানুষ, এবং আমরা যেহেতু সবাই এই ফিল্ডের লোকজন, উই আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ মেন্টাল কানেক্ট। এবং আমাদের স্টেজে উঠে এমনও দিন হয় যেদিনকে আমরা হয়তো একই কন্টেন্ট বাজাই দুদিনই, কিন্তু একদিন হয়তো আমাদের সেটা বাজিয়ে খুব ভালো মজা হলো, কারণ অডিয়েন্স ওদের রিয়াক্ট করেছে। এবং আমার অ্যাকচুয়ালি মানে এইটা বলতে সেই সময়গুলো মনে পড়ে যাচ্ছে যেখানে অডিয়েন্স ধরো একটা কিছু বাজালাম, তাতে যে রিয়াক্ট করলো, এবং তাতে যে আমাদের আনন্দটা এবং তাতে যে আমাদের উৎসাহটা হয় অন স্টেজ, সেইটা ডেফিনেটলি কোনো রকম সেটা কোনো রকম অল্টারনেটিভ হতে পারে না। এবং সেটা জুমে তো জাস্ট হয়ই না। আমি এখন জুমে একটা এই রিয়াকশন দিতে পারি, হাততালির রিয়াকশন দিতে পারি, কিন্তু এটা কি সলিউশন? মানে যে এটা হই হুল্লোর, যে একটা ধরো আমি কনসিডার করলাম সিটি মারল লোকজন একজন একটা কিছু বাজাতে, একটা যে আনন্দ, যে লাফানো, যেসব যেগুলো আমরা দেখতে পারি, সেটা কি স্ক্রিনের সামনে ঠিক সম্ভব? কিন্তু সেটা সেটা সম্ভব না। কিন্তু সেটার জন্য যেটা আমাদের, এটার জন্য কান্নাকাটি করে লাভ নেই। এই সিচুয়েশনে সবাই আছে, এবং উই হ্যাভ টু প্রসিড উইথ দিস। এবং হয়তো আগামী 2-3 বছর আমাদের হয়তো অনেকটা স্ক্রিন টাইম আমাদের অনেকটা বাড়াতে হবে। সেটার জন্য যেটা হয়েছে, মিউজিশিয়ানরা কিন্তু অনেক ইনোভেটিভ টেকনিক্স বের করেছে তাদের প্রেজেন্টেশন করার জন্য। কারণ when we talk about on screen music, পুরোটাই কিন্তু আমাদের একটা মাথায় রাখতে হবে যে প্রথম যখন মিউজিক অন স্ক্রিন এলো, অন স্ক্রিন কনসার্ট হলো, সবাই বেশ উৎসাহ নিয়ে ওটাকে দেখলো, কিন্তু উইদিন 2-3 মান্থস আবার ওটা কিন্তু চলে যাচ্ছিল, বিকজ এভরিথিং ইজ অ্যাভেলেবল অন ইউটিউব। আমি কেন একটা টিকিট দিয়ে একটা কনসার্ট দেখবো যখন the same thing is the same experience is available on YouTube for free of cost? তো সেটার জন্য কি হলো, অনেক মিউজিশিয়ানরা কিন্তু অনেক ইনোভেটিভ, দে রিয়েলি আন্ডারস্টুড দ্য ক্রাউড, এবং দে কেম আপ উইথ ভেরি ইনোভেটিভ সলিউশনস যে কিভাবে আমরা ক্রাউডটাকে ধরে রাখতে পারবো। একটা যে 10 সেকেন্ড ল আমরা মার্কেটিং এ বলি, যে মানে ওয়েদার তোমার ভিডিও ভালো কি ভালো না ডিপেন্ডস অন দ্য ফার্স্ট 10 সেকেন্ডস অফ ইয়োর ভিডিও। তো কিভাবে প্রেজেন্টেশন করা যায়, এবং সেটার জন্য আমার মনে হয় দ্য গুড থিং, দ্য ব্যাড থিং ইজ যে আমরা অডিয়েন্সকে পাইনি, বাট দ্য গুড থিং ইজ দ্যাট অনেক মিউজিশিয়ানরা কিন্তু নিজেদের অনেক সেলফ ডেভেলপ করতে পেরেছে এই সময়টা, এবং এই স্ক্রিনে কিভাবে প্রেজেন্টেবল করতে হয় সেটা কিন্তু খুব ভালোভাবে কোভিড এর সিচুয়েশনে মিউজিশিয়ানরা বুঝতে পেরেছে, এবং দে আর গোয়িং থ্রু দ্যাট এই সময়। বেশ, তুই তো লাইভ পারফর্ম মানে তোদের খুব রিগুলাসলি করতে হয়েছে একটা সময়, এখনো আবার শুরু করেছিস আস্তে আস্তে, তো সেইটা থেকে যে একেবারে বন্ধ, সেটা কিরকম তার অভিজ্ঞতা এবং সবকিছু? কিরকম বলতে, যেরকম সায়ন্তনদা সুকৃতদা দুজনেই বললো, লাইভ অডিয়েন্সের সামনে গান করার একটা আলাদা মজা আছে। মানে তুমি যেটা লাইভ ফেসবুক লাইভ করা বা জুমে লাইভ করা, সেখানে ওই যে ইমোজি দিয়ে হাততালি বা কোনো একটা মানে ইমোজি দিয়ে বলে দিল সুপার বা সুপার, যে আমি পড়ছি ওখানে, মানে লাইভ যে সুপারটা বলবে, সে যে এক্সাইটমেন্ট নিয়ে বলবে, সেইটা দেখে যে আমরা একটা আনন্দ পাবো, সেটা তো আর ফেসবুক লাইভে কমেন্ট পড়ে হয় না। সেই জিনিসটা একটা বড্ড মানে একটা ডিসকানেক্ট এসে গেছে। মানে ওখানে যে এত মানে শয়ে শয়ে লোক হাততালি দিচ্ছে, একটা মানে থান্ডারাস ক্ল্যাপ টাইপের, সেটা ফেসবুক লাইভ, জুম লাইভ যাই হোক সেগুলোতে পাওয়া যায় না। তো সেইখানে একটা বড্ড ল্যাকিং হয়ে গেছে।
বাট আমাদের যেহেতু প্রিকশন নিয়ে চলতে হবে সেই সেন্সে সুকৃতদা ঠিকই বলেছে, ইটস নট আ সলিউশন, বাট কিছু করার নেই, মানে এইভাবে আপাতত কটা মাস তো চলতেই হবে। বাট হ্যাঁ, ওই যেটা একটা নতুন এসছে যে সবাই নিজের আগে যেরকম লাইভ করতে করতে নিজের প্রতি যে নিজের ডেভেলপমেন্ট, নিজে বাড়িতে বসে আমি কিছু গান করছি, একটা সিম্পল একটা ইউকুলেলে নিয়ে বসে আমি একটা গান করে সুন্দর করে একটা প্রেজেন্টেশন করে কিছু লাইট দিয়ে ক্যান্ডেলস জ্বালিয়ে একটা সুন্দর প্রেজেন্টেশন করে আমি ফেসবুকে কি ইউটিউবে ছাড়লাম কি ইনস্টাগ্রামে ছাড়লাম, বিকজ ইটস আ ভাস্ট প্ল্যাটফর্ম, অনেকের কাছে ওটা পৌঁছায়। তো এই জিনিসগুলো, ইনোভেটিভ আইডিয়া গুলো লোকজন এসছে এখন, আর লোকজন সেটা নিচ্ছেও, যে একটা জাস্ট নর্মাল তানপুরা চালিয়ে গান করছি, লোকে শুনছে সেটা। তো যখন লাইভ মানে পারফরমেন্স করতে হয় স্টেজে গিয়ে, তখন এতটা সময় থাকে না যে বাড়িতে বসে তুমি গানও প্র্যাকটিস করছো, অ্যাট দ্য সেম টাইম তুমি নিজের জন্য টাইম বার করে ইনভেস্ট করে গানগুলোকে সুন্দর করে রেকর্ডিং করে সেটাকে সুন্দর করে ডেকোরেট করে ছাড়ছো। তো সেইটা একটা বেটারমেন্ট। অফকোর্স প্রত্যেকটা জিনিসের যেরকম আমাদের নেগেটিভ সাইডও আছে, একটা পজিটিভ সাইডও নিশ্চয়ই আছে। তো নিজেদের মানে কি বলে সেলফ কেয়ার, গানের যে আমি নিজের গানটাকে বেটারমেন্ট করার জন্য অনেকটা টাইম সবাই পেয়েছে, মানে সে সুকৃতদা অ্যাজ মিউজিশিয়ান হোক আর আমি সায়ন্তনদা অ্যাজ ভোকালিস্ট হোক, আমরা নিজেদেরকে বেটার করার একটা চান্স পেয়েছি বাড়িতে বসে প্র্যাকটিস করার। তো এটাই, সবকিছুরই পজিটিভ নেগেটিভ সাইড তো আছে। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ সাইড আছে। আমি সুকৃতের কাছে একটা প্রশ্ন নিয়ে যাব যে আমরা একটা তো এখন কথা হচ্ছে যে আমরা একটা গ্লোবাল অডিয়েন্সের কাছে রিচ করতে পেরেছি এই অনলাইনের মাধ্যমে। তো তাহলে তো এই যে গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব হলো, তো কি কি তুই কি করছিস? আমি এটাও জানতে চাইছি যে আমি তোকে একটু কাটবো এখানে, বিকজ তোর গ্লোবাল অডিয়েন্সের পৌঁছানোর পর থেকে কথাটা একটু অ্যাটলিস্ট আমার কাছে কেটে গেল, আমি জানি না অন্যদের কাছে। না না না, আমি তাহলে আগে বলছি। ওটা আমার কাছেও কেটেছে, একটু রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, একদম একদম। এখন শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো আমার যেটা প্রশ্নটা ছিল যে এই যে গ্লোবাল অডিয়েন্সের কাছে আমরা পৌঁছতে পারছি, আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা কি থেকে যাবে নাকি এটা আবার বন্ধ হয়ে গিয়ে একেবারে নর্মাল সিচুয়েশন যেটা ছিল, যখন সবকিছু আবার একেবারে স্বাভাবিক হয়ে যাবে সেইখানেই আমরা ফিরে আসবো? কারণ এখানে তো আমি একটা লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছতে পারছি। আমার যেটা পার্সোনালি মনে হয়, এটা একটা ওই ওয়েভ কার্ভের মতো ব্যাপারটা। আমরা নোটিস করেছিলাম যখন ধরো লকডাউন প্রথম শুরু হলো এবং যখন লোকজন অনলাইন কনসার্ট করা শুরু করলো, আমার যেটা ফার্স্ট আমরা কনসার্ট করেছিলাম তাতে মোটামুটি উই হ্যাড অ্যারাউন্ড 500 পার্টিসিপেন্টস ফ্রম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তারপরে এগুলো আস্তে আস্তে কমতে লাগলো, কমতে কমতে এখন এরকম পারফরমেন্স হয়েছে when we had around 60-70 থেকে এরকম পারফরমেন্সেস। সো এবার যেটা হয় যে প্রথম যখন একটা নতুন জিনিস আসে, অটোমেটিক্যালি একটা এক্সাইটমেন্ট থাকে যে সবকিছু হচ্ছে। অ্যাকচুয়ালি উই শুড অলসো কনসিডার দ্যাট সবাই কিন্তু তখন বাড়িতে ছিল। এখন কিন্তু আবার আস্তে আস্তে জিনিসপত্র শুরু হচ্ছে এবং সবাইকার অফিস শুরু হয়ে গেছে, পিপল আর স্টার্টিং টু ট্রাভেল অ্যাগেন, যেটা কন্টিনিউয়াসলি একটা বাড়ি বন্দি ব্যাপার ছিল, ওইটা কিন্তু মানে হয়নি আর এখন নেই। কিন্তু আমি অ্যাকচুয়ালি একটা রেফার করব কয়েকটা জিনিস যেটা গ্লোবাল অডিয়েন্সের which really makes a difference। তুই যখন বলছিস এটা কি থেকে যাবে, আমি অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল টানবো, যেটা হচ্ছে দ্য জেরুসালেম একটা চ্যালেঞ্জ বলে একটা, যেহেতু अगेन we were looking at অনলাইন কিভাবে ইনোভেটিভ ভাবে চ্যালেঞ্জ করা যায়। তো সাউথ আফ্রিকার যিনি প্রেসিডেন্ট, উনি একটা গানে দেখেছিলেন যে ওই 4 জন নাচ করছে একটা খালি রাস্তাতে, 4 জন জেরুসালেমা বলে একটা গানে, জুলু ল্যাঙ্গুয়েজের একটা গান, ওতে ও 4 জন নাচ করছে এবং দ্য প্রেসিডেন্ট অফ মানে যে সাউথ আফ্রিকার, উনি ওটাকে শেয়ার করেছিলেন এবং বলেছিলেন যে একা তো কি হয়েছে, আমরা এটাকে কন্টিনিউ, মানে we should show the people who we are, মানে even in times of such ক্রাইসিস আমরা সবাই এনজয় করছি ব্যাপারটাকে। এবং দ্যাট বিকেম আ রেভ চ্যালেঞ্জ, বিকজ শুধু সাউথ আফ্রিকা না, ইট ওয়েন্ট আউট টু ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এবং এখনো আমরা নোটিস করছি যে এরকম কয়েকটা চ্যালেঞ্জ কিন্তু আসতেই থাকছে, where people are using songs, where people are using these hashtags. The concept of hashtags have really
ডেভেলপড। সো হয়তো এই গ্লোবাল অডিয়েন্সের ব্যাপার আমরা ফুটপ্রিন্ট একটা ডেফিনেটলি তৈরি করতে পেরেছি। উই হ্যাভ বিন এবল টু রিচ আউট টু আ গ্লোবাল অডিয়েন্স, এবং ওই ফুটপ্রিন্টটা ইন দ্য ফিউচার ডেফিনেটলি থাকবে। কিন্তু এই ক্রেজটা হয়তো আমাদের কমে যাবে। কিন্তু আমরা যেটা রিয়েলাইজ করেছি, সিন্স উই হ্যাভ আ গ্লোবাল অডিয়েন্স, উই হ্যাভ ট্রাইড টু মেক আওয়ার পারফরমেন্সেস ভেরি ইনক্লুসিভ। মানে আমরা যদি একটা হিন্দি গান গাই মানে বা ভিডিও বানাই, উই ট্রাই টু পুট সাবটাইটেলস তার নিচে, যাতে ওই গ্লোবাল অডিয়েন্স সেটা বুঝতে পারে। সো যদি গ্লোবাল অডিয়েন্সের কাছে না পৌঁছয়ও, মানে আই এম প্রিপেয়ারিং মাই পারফরমেন্স ইন সাচ আ ওয়ে সো দ্যাট it is ready for a global audience at least. So I think that is one development that has definitely happened. বেশ, এবং এই প্রসঙ্গে আমি সায়ন্তনদার কাছে প্রশ্ন নিয়ে যাব যে এই যে ডেভেলপমেন্টের কথা, এবং আত্রেও বলছিল সেটা, যে একটা দীর্ঘ সময় যে আমরা নর্মাল, আচ্ছা আমি অডিবল তো সায়ন্তনদা? হ্যাঁ। তো আমরা মানে নর্মাল সময় যখন আমি যদি নিউ নর্মালের আগে আমরা যেরকম ছিলাম সেটার কথা যদি আসে, আমাদের যে ব্যস্ততা, আমরা যে নানা কাজের সাথে যুক্ত ছিলাম, সেটার একটা বড় সময় আমরা সেটা থেকে সেটার সঙ্গে আমাদের যুক্ত ছিলাম না আমরা, এবং তাতে করে আমাদের যেটা হয়েছিল যে সারাদিনে আমাদের 24 ঘন্টায় আগে যতটা নিজেদের জন্য বা আমাদের এই আর্ট ফর্মের জন্য যতটা আমরা সময় দিতে পারতাম, এখন আমাদের কাছে অনেক বেশি সময় অ্যাভেলেবেল হলো। তো সেইখানে দাঁড়িয়ে তোমার মানে এই যে একটা এতটা সময় তুমি পেলে, তোমার কি কি নতুন তুমি তোমার লাইফে নতুন কি কি অ্যাড হলো? প্রথমত বলতে চাই, যেহেতু আমি পুরোপুরি মিউজিক নিয়ে ডিপেন্ডেন্ট হয়ে আছি, তো আমার কাছে পুরো ফুল টাইমটাই আর্টের জন্য ডেডিকেটেড। এবং বিষয়টা হচ্ছে, আমি একটা জাস্ট কথা টেনে বলতে চাই যে আত্রি বলেছিল যে আমরা নিজেদেরকে বাড়িতে রেখে বেশ অনেকটা ডেভেলপ করতে পেরেছি, সেটা একদম ঠিক কথা। কিন্তু একটা যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা আমি ফেস করেছি যখন প্রথম দুটো শো করলাম, যে আমাদের মধ্যে স্টেজের ক্ষেত্রে জড়তা একটু এসে গেছে, বিকজ আমরা প্রায় 8 থেকে 10 মাস স্টেজের বাইরে ছিলাম। সেটা আমি রিয়েলাইজ করলাম থার্ড শোতে গিয়ে, সেটা আস্তে আস্তে আবার সেই জিনিসটা কাটছে। কিন্তু বিষয়টা হলো, যেহেতু আমরা, হ্যাঁ এটা ঠিক যে যেহেতু শোজ প্রচুর থাকতে থাকে বা কাজ প্রচুর থাকে, রেকর্ডিংস থাকে, কিছু অ্যাডের কাজ থাকে, যার ফলে আমাদের নিজস্ব যে প্র্যাকটিসটা হয়, প্রত্যেক ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়, সেটা আটকে যায়। এই ক্ষেত্রে এই জিনিসটা প্রচন্ড হেল্প করেছে। এবং আমি ওইটাই বলতে চাই যে মানে হ্যাঁ, এই সময়টা যখন আমাদের কাছে প্রচন্ড ইউটিলাইজেশনের সময় ছিল, সেটা তো আমরা অ্যাজ অ্যান আর্টিস্ট সেটা করতেই হয়েছে। বাট আমার এরকম প্রচুর কিছু বন্ধু আছে এবং বেশ কিছু মানে যাদের ওপর পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট, পুরোপুরি বন্ধ হয়ে যাওয়াটা একটা বড় প্রবলেম তৈরি করেছে, যেটা তাদের মানে সংসার বা সবকিছু চালানোর ক্ষেত্রে একটা বিরাট বাধা সৃষ্টি করেছে। মানে বেশ কিছু সাউন্ড ভেন্ডার ছিল যারা পুরোপুরি এটার উপর ডিপেন্ড করে, মানে এই সিজনটার উপরে ডিপেন্ড করে নতুন ভাবে একটা জিনিস তৈরি করার জন্য প্রচুর ইনভেস্টমেন্ট করেছিল, তারা আর মানে এই মুহূর্তে মানে এখন অব্দি ঘুরে দাঁড়াতে পারেনি। তাদের মানে চূড়ান্ত অবস্থা হয়ে গেছে, ব্যাংকের লোন থেকে শুরু করে। কিন্তু হ্যাঁ, অ্যাজ অ্যান আর্টিস্ট ডেভেলপমেন্টের একটা বড় সুযোগ ছিল, সেটা যাদের কাছে সায়ন্তনদা বোধহয় কেটে গেল কোনো কারণে। আমারও মনে হচ্ছে না, নেটটা প্রবলেম করছে। আচ্ছা আছি, আমি কি আছি? হ্যাঁ, মানে আমি ওটাই বলছি যে ডিসঅ্যাডভান্টেজেস প্রচুর ছিল, কিন্তু অ্যাডভান্টেজেস মানে যদি ইউটিলাইজ যারা করতে পেরেছে তারা মানে মারাত্মক ভাবে করতে পেরেছে। কারণ মানে আমরা অ্যাজ পরিধি আমাদের ভিডিও কন্টেন্ট প্রচুর সেরকম ছিল না, বাট এবং আমরা প্রচন্ড ওন কম্পোজিশনস করতাম। এবং যেহেতু মানুষ সেই সময় অনেক বাড়িতে ছিল এবং দেখছিল প্রচুর মানে ইন্টারনেটের থ্রু মাধ্যমে, তো আমরা প্রচুর নতুন কন্টেন্ট আনি, কিন্তু কভার সংস করে। তো আস্তে আস্তে আমাদের কন্টেন্ট দেওয়া যখন বাড়তে থাকে, আমাদের এনগেজমেন্টসও অনলাইনে বাড়তে থাকে, এবং যার ফলে প্রচুর এনগেজমেন্টস বাড়ে আমাদের, এবং যথারীতি আমাদের মানে কাজগুলো ডেভেলপ করতে থাকে, এবং বাড়ির প্র্যাকটিস থেকে শুরু করে এভরিথিং।
তো সেক্ষেত্রে আমাদের বেশ অনেকটাই ভালো হয়েছে এবং প্রচুর লোকের মানে অনেক এই সময়টা অনেকটা মানে অনেক কিছু ডেভেলপ করতে পেরেছে, কিন্তু যাদের প্রবলেমে পড়েছে যারা, এবং তারা চূড়ান্ত প্রবলেমে পড়েছে। এক্স্যাক্টলি, সেটা তো আমরা দেখছিও যে চারপাশে যারা মানে পুরোপুরি এটার উপরই ডিপেন্ডেন্ট এবং এর সাথে পার্শ্ব চরিত্র যেটা আমরা বলি সেইটাতে যারা যুক্ত থাকে, তখন কি হয় তাদের একটা বড় ক্ষতি এবং হয়েছে সারা পৃথিবী জুড়ে, একটা পৃথিবীব্যাপী ক্ষতি হয়েছে, কিন্তু কোথাও গিয়ে হয়তো তারা একটু বেশি এইটার জন্য এফেক্টেড হয়েছে। সেটা তো আমরা দেখছি এবং সেটা নিয়ে আমাদের নিভৃতিতে বহু কাজ আমরা চেষ্টা করেছি, বিভিন্ন অ্যাসপেক্টে সেখানে গিয়ে কাজ করার। আচ্ছা আত্রেই, তুই আমাকে একটা আত্রে শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলো। হ্যাঁ, তুই আমাকে একটা কথা বল, তুই তো বিভিন্ন জায়গায় একাও পারফর্ম করেছিস এবং এই লকডাউনের সময় অনেক শো তুই করেছিস তুই বাড়িতে বসে। তো তোর যদি তুই কোনো একটা তোর নতুনত্ব যেটা তুই নিয়ে এসেছিস তোর লাইভ পারফরমেন্সে, যেটা দর্শকদের কাছে খুব ভালো লেগেছে বা তাদের পছন্দ হয়েছে, সেটা বেশি ভিউ পেয়েছে, বা ভিউ দিয়ে সবসময় জাজ করা যায় না আমি সেটা বলছি না, কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছেছে, তো সেইটার যদি কোনো তোর এক্সপিরিয়েন্স থাকে তুই যদি একটু শেয়ার করিস। নতুনত্ব বলতে জেনারেলি ধরো মানে আমরা যেরকম শো করি সেখানে একটা বড্ড বেশি ইম্পর্টেন্ট হয় কি অডিয়েন্স কি চাইছে, মানে প্রথম থেকেই আর কি আমি একটা দুটো গান করার পরে অডিয়েন্সের রিয়াকশন দেখে আমরা নেক্সট গান ট্রাই করি যে তারা এনজয় করছে যেরকম টাইপের গান সেরকম, যেটা হয় লাইভে, বাট লাইভ পারফরমেন্সে। বাট ফেসবুক লাইভ বলো, জুম লাইভ বলো, এগুলোতে কি হয় আমার উপর অনেকটা ডিপেন্ড করে যে আমি কিরকম, আমি একটা শাড়ি গান নিয়ে আসলাম যে আমি এই ধরনের গান শোনাচ্ছি, এবার তারপরে আমি জিজ্ঞেস করছি যে আমি এই ধরনের গানকে কন্টিনিউ করব। আর সেটা আমি দেখেছি আমার ক্ষেত্রে যে আমি স্টেজে হয়তো কিছু লালাপ্পা গান শুনলে লোকজন যারা সামনে প্রেজেন্ট আছে তারা বেশি এনজয় করছে, বাট লাইভ পারফরমেন্স যখন হচ্ছে, এরকম ডিজিটাল পারফরমেন্স যখন হচ্ছে, তখনই আমি হয়তো সফট কিছু মেলোডি গান গাইছি কি কোনো ফোক সংস গাইছি বা একটু অন্যরকমের কোনো গান করলে লোক সেটা অ্যাকসেপ্ট করছে, লোক সেটা শুনছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে, যেটা জেনারেলি লাইভ পারফরমেন্স সামনে অডিয়েন্স থাকলে কম হয়। মানে তাদের রিয়াকশন দেখে বোঝা যায় যে আচ্ছা এরপরে এই গানটা গাওয়া যাবে না, এরপরে একটু অন্য টাইপের গান করতে হবে, যেটা এই মানে তোমার ফেসবুক লাইভে সেইটা একটা আমি চেঞ্জ দেখেছি। কারণ প্রথম আমি ট্রাই করতাম একটা এক্সপেরিমেন্ট যে দেখি এরকম গান লোকজন নেয় কিনা, এটা কি লোকজন অ্যাকসেপ্ট করছে। আমি দেখতাম যে হ্যাঁ লোকজন অ্যাকসেপ্ট করছে, ইনফ্যাক্ট আরো যে রিকোয়েস্ট আসে কমেন্টসে যে ইনারা একটা গান করো, সেটা জেনারেলি একটু অফ বিট, মানে স্টেজ পারফরমেন্সে সেটা চলবে না, সেটা কিন্তু এফবি লাইভ বা এই ধরনের লাইভে সেগুলো অ্যাকসেপ্টেড হয়। তো এটাই কাইন্ড অফ একটা একটু নতুনত্ব যে জিনিসটা আমি ট্রাই করেছিলাম, আর সেটার রেসপন্স আমি ভালো পেয়েছি। তো ইয়া বেশ। সুপ্রীত, তোর কাছে সেটা হচ্ছে যে এই একটা দীর্ঘ সময়, একটা বড় সময় তুই পেয়েছিস, নতুন কোন কম্পোজিশন সেটার উপরে বেশি জোর দিয়েছিলি নাকি পুরনো যা যা ছিল সেগুলোকেই আবার ভালো করে সেগুলোকে একদম ঝাঁ চকচকে করে তুলেছিস? ডিপেন্ডস, দুটোই হয়েছে। মানে আই থিঙ্ক মানে আমার গুরুজি ফোন করে বললো যে তুই এখন অনেক তোর কাছে জিনিস আছে, আমরা 10 বছর আগে যেগুলো শিখেছি ওগুলো একটু প্র্যাকটিস কর। তো আমরা ওগুলো তো প্র্যাকটিস করেইছি, কিন্তু এই যে বলছিলাম যে ইনোভেটিভ সলিউশনস, কারণ আমরা পার্টিকুলারলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে যেটা আমরা করি আমাদের খুব নিশ অডিয়েন্স, এবং সো উই রিয়েলি ট্রাইড কিভাবে আমরা একটা এই যেহেতু গ্লোবালি চলে যাচ্ছে যারা অনেক সময়, আর আমি তবলা বাজাই, ইটস নট ইভেন আ মেলোডি ইনস্ট্রুমেন্ট, সো আমি যখন অ্যাটলিস্ট লকডাউনে পুরো ঘরে বাঁধা, তখন আমি কিভাবে তবলাটাকে প্রেজেন্টেবল বানাবো, তো কিভাবে তবলার সঙ্গে আমরা স্টোরিজ তৈরি করলাম, সেই স্টোরিগুলো কিভাবে একটা বোলের মাধ্যমে প্রেজেন্ট করা হচ্ছে, এরকম ভাবে অনেক রকম ইনোভেশনস আনা হয়েছে পুরো কম্পোজিশনস এর মধ্যে। এই ধর আমি একটা মানে অ্যাগেন মানে সবাই আই থিঙ্ক সব মিউজিশিয়ানরাই
অনেক কিছু নতুন চেষ্টা করেছে এইটাকে, বিকজ অনেকটাই অডিয়েন্স নির্ভরশীল ছিল এখানে যতটা বেশি, কারণ আই থিঙ্ক দ্য এন্টায়ার জিল ওয়াজ যে কিভাবে আমরা রিয়াকশন পাবো। রিয়াকশনটা মেবি কেম থ্রু লাইকস, বিকজ যদি একটা ভিডিও আমরা আপলোড করলাম, আমরা দেখলাম যে ওতে 50টা লাইক পড়েছে ফর এক্সাম্পল, বাট আরেকটা ইনোভেটিভ ভাবে আপলোড করলাম, ওটা দেখলাম 300টা লাইক পড়েছে। সো ন্যাচারালি আমরা খুব এনকারেজড হই যে ঠিক আছে নতুন টাইপটা লোকজন এনজয় করছে, আমরা এরকম কিছু নতুন কন্টেন্ট তৈরি করা শুরু করি, যার জন্য লকডাউনে প্রচুর কিন্তু ভেরি ইন্টারেস্টিং নতুন কন্টেন্ট এসেছে। এই যে ধর যশরাজ মুখার্জি ফর এক্সাম্পল, ও হি ওয়াজ আ সাউন্ড ডিজাইনার, ও হঠাৎ কি করলো সিরিয়াল থেকে জিনিসপত্র তুলে ওটা দিয়ে গান তৈরি করে, অ্যান্ড হি বিকেম আ ব্লু টিক পার্সন। তো মানে লিটারালি এতটাই জাম্প হয়েছে ওর, ইউনো। সো আই থিঙ্ক সবাই নতুন চেষ্টা করছে নতুন ভাবে। তো পুরোনো যে আমি বলবো আমার কাছে যেগুলো পুরোনো ছিল ওগুলোকেই আমি একটু নতুন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যাতে যাতে অডিয়েন্স রিঅ্যাক্টস টু দ্যাট, টু পুট ইট ভেরি সিম্পলি। সায়ন্তন দা, তোমাকে একটা প্রশ্ন করি। আমার মনে হয় এটাতে তুমি কিভাবে রিঅ্যাক্ট করছো এবং তোমার কি মনে হয়েছে সেটা, এবং আমি এই একই প্রশ্ন আমি সুপ্রীতের কাছে যাব, তারপর সায়ন্তন দা হয়ে গেলে। সেটা হচ্ছে যখন লকডাউন হলো, প্রথম লকডাউনে যেগুলো বন্ধ হয়েছিল সেটা হচ্ছে পারফর্মিং আর্টস, আর লকডাউন যখন আবার সবকিছু নর্মাল হলো, যখন মোটামুটি আস্তে আস্তে সবকিছু খুলছে, আমরা বেরোতে শুরু করছি, সবাই কাজে যাচ্ছে, সেখানেও সর্বশেষে যেটা একেবারে অ্যালাউ করা হলো সেটা হচ্ছে পারফর্মিং আর্টস। তুমি অ্যাজ আ পারফর্মার এবং তোমার একটা টিম, পুরো টিমের এইটার প্রতি কি মনোভাব এবং তোমার কি মনে হয়েছে, হাউ ডিড ইউ রিঅ্যাক্ট, এবং ওই সময়টা তুমি কিভাবে ব্যাপারটাকে মানিয়ে নিয়েছো ব্যাপারটার সাথে, সেটা যদি একটু বলো। হ্যাঁ, তো প্রথমেই বলতে চাই একটা জিনিস। ফার্স্টে তোমরা যদি দেখে থাকো, আর্টকে কিন্তু লাক্সারি হিসেবে দেখা হয়েছে সে পৃথিবী জুড়ে, এবং 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 মেন্টাল হেলথকে লাক্সারি হিসেবে দেখা হয়েছে। এই দুটো জিনিস কিন্তু পৃথিবীর কাছে লাক্সারি। সো যথারীতি যখন বন্ধ হচ্ছে, তো স্বাভাবিকভাবেই সেটা প্রথমেই বন্ধ হবে এবং খুলবেও সেটা শেষে। কিন্তু হ্যাঁ, কিন্তু যারা লাক্সারি জিনিস করছে, মানুষকে লাক্সারি আইটেমস প্রোভাইড করছে, তারা লাক্সারিতে নেই, তাদের কিন্তু ওটা নেসেসিটি। সেটা যাই না, পুরো পৃথিবী জুড়ে হয়তো বুঝতে পেরেছে কি পারিনি সে বিষয়ে আমি কমেন্ট করব না, কিন্তু সেটা মানে সবার ক্ষেত্রে মানে খুব খুব একটা প্রবলেম্যাটিক সিচুয়েশন হয়েছিল। এবং আমি এখানে তোমাকে আমি জাস্ট একবার একটু কাটছি, সেটা হচ্ছে যে তোমার কি মনে হয় মানে এই মনোভাবটা হয়তো একটু বেশি আমরা আমাদের ভারতবর্ষে পেয়েছি রাদার দ্যান অন্যান্য জায়গা? ভারতবর্ষে তো পেয়েছি, এটা নিয়ে কোনো ডাউট নেই, এবং অন্যান্য জায়গায় বেশ কিছু আমার যতদূর মনে হচ্ছে নিউজিল্যান্ড এবং জার্মানিতে যারা আর্ট, তাদের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানে বেনিফিট দেওয়া হয়েছিল, তাদের একটা বেসিক খরচার জন্য একটা সামথিং অ্যামাউন্ট অফ মানি দেওয়া হচ্ছিল, যাতে তারা বেসিক নিডস গুলো সেটা থ্রু দিয়ে স্যাটিসফাই করতে পারে। তো সেইগুলো তো সেখানে দেখাই হয়। আমি এক্সপেক্টও করছি না সেভাবে আমাদের এখানে দেখা হবে, বাট অ্যাটলিস্ট যদি কোনোভাবে সেই ফ্রিডমটাও দিত, যার ফলে আমরা কোনোভাবে মানে মানে অ্যাটলিস্ট আমরা আমাদের বেসিক নিডস গুলো ফুলফিল করতে পারি, যারা মানে যাদের উপর অ্যাকচুয়ালি পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তাহলে হয়তো একটু বেটার সিচুয়েশন হতো। যারা মানে মিউজিশিয়ানস, হয়তো তোমরা দেখে থাকবে অনেক ক্ষেত্রে যারা এই প্রচুর শোজ করে, মানে পুজোর সময় তো পুরো অফ ছিল, এবং প্লাস ওই সিজনটা মানে মার্চ মানে শেষ মুহূর্তে যে শোজ গুলো থাকে, ফেব্রুয়ারি এন্ড আর মার্চ, সেই সময়গুলো পুরো অফ হয়ে গেছিল। ইনফ্যাক্ট আমাদের পার্সোনালি প্রায় 12 থেকে 14টা শো তখনই অফ হয়ে গেছিল। তো যাই হোক, তো সেইটা যদি একটু কোনোভাবে লিনিয়েন্সি একটু হলেও যদি দেখাতে পারতো, তাহলে হয়তো প্রত্যেকটা মিউজিশিয়ানসদের ক্ষেত্রে বেটার হতো। আমি মানছি যে ওইরকম একটা সিচুয়েশনে একটু লিনিয়েন্সি দেখানোটা খুবই মুশকিল, কিন্তু অ্যাটলিস্ট লকডাউনটার পরেও যদি একটু, যখন সবকিছু খুলে গেল, রেস্টুরেন্ট খুলে গেল, সবকিছু এভরিথিং, তো সেই সময় যদি একটু লিনিয়েন্ট হতো যে ক্লোজ ডোর শো হবে, একদম অল্প ক্লোজ ডোর সরি ওপেন ডোর শো হবে অল্প দর্শক নিয়ে, তো তাহলে কিন্তু আমার মনে হয় আর একটু বেটার সিচুয়েশন হতো। তাহলে আর মানুষকে অন্য প্রফেশনে শিফট করতে হতো না, যেটা প্রচুর মানুষকে করতে হয়েছে।
এটাই। সুকৃত, তো এই বিশেষ করে এই পয়েন্টে যেটা সায়ন্তনদা বললো যে শিফট অফ প্রফেশন যেটা করতে হয়েছে অনেককে, এইটা এবং বাকিটা নিয়ে যদি কিছু বলিস। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মানে আমার পার্সোনালি যারা বন্ধু, আমি একটু আমার গল্পটা বলি। আসলে আমি একদম 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 আমি ছোটবেলা থেকে মিউজিকটাকে কোনোদিন মানে অ্যাজ প্রফেশন নিইনি। মানে আই অলওয়েজ টেকেন মিউজিক অ্যাজ মাই প্যাশন, বিকজ এই যে একটা সায়ন্তনদা যেটা বললো যে যখন আমি মিউজিকের উপর নির্ভরশীল, আমার ফ্যামিলিকে ওইটা করার জন্য, আমি কাউকে কিছু মানে কোন রকম ভাবে ডিসরেসপেক্ট করছি না, এরকম অনেকেই আছে। দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ যে এবং আমি যখন এটা নিয়ে ভাবলাম যে মিউজিক, আমি আই এম ডুইং ভেরি গুড ইন মিউজিক, আমাকে সবাই রাজ্যের সব লোক বলছে যে তোকে এটা নিয়ে পারসিউ করা উচিত, তখন আমার মাথায় এই পয়েন্টটা এসেছিল যে ইউ নো দেয়ার ইজ গোইং টু বি আ টাইম when I have to feed my family, এবং আমাকে হয়তো মিউজিক দিয়ে এটাকে করতে হবে। এবং আমি হয়তো জানতাম যে আমার মানে আই এম গোইং টু লাভ মাই প্রফেশন, যদি আমি ইফ আই আর্ন ফ্রম মিউজিক আই এম গোইং টু অ্যাবসলিউটলি লাভ ইট। কিন্তু তখন আমি ডিসিশন নিয়েছিলাম যে না, এটা দিয়ে যদি কোনোদিন এরকম একটা সময় আসে যে আমাকে মিউজিকের জন্য আমাকে আর্ন করতে আমি পাচ্ছি না, তখন দেয়ার মাইট বি এ সিচুয়েশন ওয়্যার আই উইল ট্রাই টু কার্স মাইসেলফ, যে আমার আজকে আমি মিউজিকটা করলাম বলে আজকে আমার এই অবস্থা, যেটার জন্য অনেকেই শিফট করেছে হয়তো প্রফেশনস, দে ওয়েন্ট ব্যাক টু দেয়ার প্রফেশনস। এবং সেটার জন্য আমার ছোটবেলা থেকেই অ্যাপ্রোচ ওয়াজ আমি কিভাবে মিউজিক এবং আর্কিটেকচার, আমার যে ফিল্ড, সেটাকে কিভাবে মার্জ করা যায়, যেটার জন্য আই স্টার্টেড স্টাডিং হেরিটেজ। এবং আজকে আমার যে প্রফেশন, আই লুক এট মিউজিক ফ্রম এ হেরিটেজ পয়েন্ট অফ ভিউ। তো আমার প্রফেশনও থাকলো, মিউজিকটাও থাকলো না। দিস ইজ এ ভেরি পার্সোনাল জার্নি। এবং আমার কাছে যারা বন্ধুরা যারা আমার সঙ্গে এই ব্যাপারটা ডিসকাস করে, আমি সবাইকে এটা বলি যে মানে নেভার লেট মিউজিক ওভারপাওয়ার ইউ। মানে ঠিক আছে, মিউজিক ইজ দেয়ার, অ্যান্ড মেন্টাল হেলথ যে সায়ন্তনদা কথা বললাম, আমরা পুরো পৃথিবীতে দেখেছি হাউ মিউজিশিয়ানস রিয়েলি কেম টু দ্য রেস্কিউ। যখন সব জায়গায় লোকেরা জাস্ট পাগল হয়ে যাচ্ছে বাড়িতে থেকে, সাডেনলি ব্যালকনিতে এসে একজন গান বাজালো, এন্ড দ্যাট বিকেম দ্য হাইলাইট অফ দ্য ডে। হ্যাঁ, এবং দ্যাট ইজ হাউ পাওয়ারফুল মিউজিক ইজ। কিন্তু ওটার সঙ্গে যদি অ্যাগেন মানে ইনোভেটিভ ওয়েজ বাই উইচ মিউজিক ক্যান বি ট্রিটেড। So I think that is again something that has really come up, এবং সেটা আমিও করেছি। আমি সায়ন্তনদা আমি যেখানে এখন আপাতত আছি, লিভিং ওয়াটার্স মিউজিয়াম, ইট ওয়াজ অ্যাবসলিউটলি, এবং মানে again আমাকে সব মিউজিশিয়ানরা মানে প্রায় I got like 10-15 কলস যে সুকৃত কিছু একটা কর, মানে কিছু একটা হচ্ছে না। এবং আমি তখন কি, বিকজ আমি তখন পড়াশোনা করছি, আই এম নট আ প্রডিউসার যে আমি ওদের শোজ দেবো, বাট আই ওয়াজ লাইক আমি মানে আমার নিজের খুব খারাপ লাগছে, বিকজ আই এম অলসো পার্ট অফ দ্য ফ্রেটার্নিটি। এবং মানে আই ক্যান ফিল ওই যে পেইনটা, যখন লোকজন লিটারালি আই গট আ কল, আমাকে বলছে যে সুকৃত তোকে আমি ভিডিও পাঠাচ্ছি, তুই কয়েকটা লোককে একটু ভিডিওটা পাঠিয়ে ওকে বল যদি আমাকে সাজেস্ট করতে, কারণ আমার খাওয়ার পয়সা নেই। অ্যান্ড দিস ইজ আ ফ্রেন্ড যেহেতু মিউজিক খুব ভালো শরৎ বাজায় ছেলেটা, যেহেতু মিউজিক নিয়ে পারসিউ করবে, ওর মা বাবাকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, and he was doing music. That is how passionate he was about music. এবং he calls me and he says that তুই তো আমার কন্ডিশন জানিস, আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি এবং আমার কাছে এখন খাওয়ার পয়সা নেই। এবং তখন আমি জানি না আমি কি করব, মানে আই এম ইন নো পজিশন টু লাইক টেক আ ডিসিশন যে আমি এই ছেলেটাকে হেল্প কি করে করবো, বিকজ আই এম নট ইন আ মনিটারি পজিশন টু হেল্প হিম। এবং ও আমাকে যেগুলো বলছে যে এরকম তুই একটু ভিডিও পাঠিয়ে লোকজনকে বল যদি কিছু করা যায়। তো তখন আমরা there is a syndicate for Indian classical music and dance musicians and dancers, তো সেখানে আমরা অনেক কটা ডিসিশন নিলাম যে কিভাবে we can collect funds for these musicians. That is one. Second is আমি আমার কাজে, আমি লিভিং ওয়াটার্স মিউজিয়ামে কাজ করি, এবং we look at water aspects. তো we tried a solution যেখানে you were like চলো let's do something, আমরা কি করে গানের সঙ্গে জল কানেক্ট করা যায়, বিকজ মিউজিক ইজ সামথিং যেটার সঙ্গে সবকিছু কানেক্ট করা যায়। এবং উই ডিড অ্যান ওপেন কল, যেতে উই গট স্পন্সর্স, যে যারা খুব ভালো পারফরমেন্সেস দেবে তাদেরকে আমরা একটা মনিটারি হেল্প করবো, অ্যাপার্ট ফ্রম দ্য আউটরিচ যেটা আমরা আমাদের ওয়েবসাইট থেকে করবো অফকোর্স। তো পরিধি কেম আপ উইথ আ ফ্যান্টাস্টিক, মানে বিউটিফুল, দ্যাট ওয়াজ দ্য মোস্ট লাইকড ভিডিও। এটা আমি মানে এটা আমার অন স্ক্রিন অন পাবলিকে বলা উচিত না অ্যাজ অ্যান ইন্টারনাল মেম্বার, বাট
ওরা যেভাবে প্রেজেন্ট করেছিল ব্যাপারটাকে, যে কিভাবে মনসুনস, কিভাবে ফিশারম্যান, কিভাবে এরকম করে, সো অ্যাকচুয়ালি এন্ড নাও দ্যাট বিকেম আ পার্ট অফ ওয়ার্ক, ইউ নো। সো এই যে ভাবে কিভাবে উই ক্যান কানেক্ট মিউজিক ইন ডিফারেন্ট ওয়েজ, এবং সেটা তুমি যেই কাজই করো না কেন, মিউজিক ক্যান অলওয়েজ বি কানেক্টেড ইন দ্যাট পার্টিকুলার ওয়ে, এবং ইন দ্যাট ওয়ে ইউ ক্যান অলওয়েজ বি হ্যাপি, ইউ নো। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ এই শিফট অফ, তুমি যদি মানে যদি আউট অফ মনিটারি রিকোয়ারমেন্ট তুমি যদি শিফট অফ ওইও করো, I think that this is আমি এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখবো, এবং আই উইল সি যে হাউ ক্যান আই কানেক্ট মিউজিক, আমার মিউজিকটাকে আমি কিভাবে আমার ক্যারিয়ারের সঙ্গে কানেক্ট করতে পারবো এট দিস পয়েন্ট। কারণ এটা একটা ভেরি বাঙালি, আমি এটাও নোটিস করেছি, আমরা একটা বন্ধুর সঙ্গে ডিসকাস করছিলাম যে প্রত্যেকটা বাঙালিরই কিন্তু ইউ হ্যাভ আ ব্যাচেলার্স ডিগ্রি ইন সাম অ্যাঙ্গেল, দেন ইউ অনেকে মাস্টার্স করেছে, অনেকে পিএইচডি করেছে, এবং মা বাবারা হয়তো ওটাই চাই যে হ্যাঁ আমার ছেলে একটু ভালো পড়াশোনা করে তারপরে মিউজিশিয়ান হোক, তারপরে আমার কোনো অসুবিধা নেই। তাতে খুব, আমি যদি মাকে ক্লাস 12 বলি মা আমি মিউজিশিয়ান হতে চাই, আমার হয়তো মা বলবে না 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 একটু পড়াশোনা করে না, পড়াশোনা করার পর যদি আমি মিউজিশিয়ান হয়ে সাকসেসফুল, তখন মা বলে আচ্ছা ঠিক আছে, মানে ইউ নো ইটস গুড, তুমি পড়াশোনাটা করার পরে নিয়েছো। এটা খুব ফানি একটা ব্যাপার। কিন্তু মাই পয়েন্ট ইজ, এই যে পড়াশোনাটা আমরা করলাম ওটা কি তাহলে একদম ওয়েস্ট চলে যাবে? ক্যান উই নট ইউজ ইট আমাদের মিউজিকের সঙ্গে কানেক্ট করার জন্য? সো দ্যাট ইজ হোয়াট আই ফিল, যে যদি এরকম ভাবে করা যায়, কারণ অ্যাজ মিউজিশিয়ানস আই থিঙ্ক উই উইল অল এগ্রি, এটলিস্ট আই উইল এগ্রি টু দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ আ ভেরি আনস্টেবল প্রফেশন। কখনো উই হ্যাভ আ লট অফ শোজ, কখনো দেয়ার আর নো শোজ এট অল। সো আর আরেকটা হচ্ছে, আমরা যেটা মেন্টালি আমরা মিউজিশিয়ানরা খুব ভবঘুরে টাইপের লোকজন, এটা তো আমাদের সবাইকে মানতেই হবে যে আমরা খুব একটা কি যে পয়সার জন্য কাজ করি তা কিন্তু না। এবং আজকে আমাদেরকে যদি এসে বলে যে আমাদের ভাই এরকম ব্যাপার, আমরা পয়সা করে দিতে পারছি না, একটু গান গেদে, ওই যে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমরা যে কাজটা করি, যে হ্যাঁ আমরা গান করবো এবং আমার সামনে 10টা লোক খুশি হবে তাতে, দ্যাট ইজ প্রাইসলেস, রাইট? তো সেইটা কি কোনোভাবে মানে হাউ ডু উই ব্যালেন্স দ্যাট? সো আই থিঙ্ক মানে আমি তো একটু ডায়াগ্রেস করলাম, বাট দিস ইজ আ ভেরি that I have, যে আমরা কিভাবে প্রফেশন এবং প্যাশন একসাথে কোলাবোরেট করতে পারি। I think this is a good opportunity to look at that. আমি এই শান্তন এবং সুকৃত যে কথাগুলো বললো সেটাতে আমি দু একটা এখানে আমার এক্সপিরিয়েন্সে কয়েকটা কথা বলি। প্রথমত হচ্ছে যে এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো, যত পারফর্মার যারা, আমার মনে হয় সবাইরই এই পার্টিকুলার সেগমেন্টটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য। তারা যখন শুনবেন, আরো যারা শুনবেন তাদের জন্য হয়তো এটা অনেকটা তাদেরকে উদ্বুদ্ধ করবে, অনেকটা তাদেরকে কনসিয়াস করবে। সেরকমই এখানে যে কথাগুলো উঠে এলো তার মধ্যে একটা কথা হচ্ছে যেটা আমরাই আমাদের নিভৃতির পক্ষ থেকে আমরা একটা মেন্টাল হেলথের উপর একটি সেমিনার করেছিলাম অর্গানাইজ। সেখানে ডক্টর মল্লিকা ব্যানার্জি, শি হ্যাপেন্স টু বি দি ফর্মার HOD অফ সাইকোলজি ডিপার্টমেন্ট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। তো তিনি আমাদের এখানে এসেছিলেন এবং তিনি এটা খুব মানে আমি অন্তত জানতাম না, তো তখন শুনে এবং অনেকেই সেটা শুনে মানে খুবই আমরা দারুণ লেগেছিল। এবং তিনি আমাদের একটা সেগমেন্টও শুনিয়েছিলেন, আমাদের ভিডিওতে আছে, যে সেই সময় মানে তখন এটা হয়েছিল খুব সম্ভবত সেপ্টেম্বর অগাস্ট এই সময়টা, যে সারা পৃথিবীতে এই মেন্টাল হেলথ ট্রিট করার জন্য মিউজিক থেরাপি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এবং সেটা খুব ওয়াইডলি ইউজ হয়। মানে তারাই যতজন ডক্টর এবং তারাই সাজেস্ট করেছেন এবং সেটা খুব মানে ভালোভাবে সব জায়গায় স্প্রেড হয়। এটা একটা কথা যেটা আমার মনে শেয়ার করতে পারি আমি। আর একটা যেটা কথা যেটা সুকৃত বললো, যে এই যে মিউজিশিয়ানরা যারা আছেন তারা যে সবসময় মানে পয়সা, ঠিক আছে সেটা তো একটা অ্যাসপেক্ট। এখানে আমি একটা শেয়ার করবো, সেটা আমার সুকৃতের সাথেই সেটা আমাদের সৌভাগ্য হয়েছিল কাজ করার। সেটা হচ্ছে যে আমরা যখন শুরু করি তখন আমরা একদম জাস্ট ইনিশিয়াল স্টেজ, আমরা সবে থিয়েটার শুরু করেছি আমাদের কলেজে, এবং তখন আমরা একটা থিয়েটার ফেস্টিভ্যাল করি। তো সেখানে আমরা তখন শুরু করছি এবং ভাবছি যে কিভাবে আরো নতুনত্ব আনা যায়, কিভাবে মানুষের কাছে পৌঁছবো। থিয়েটার ফেস্টিভ্যাল ঠিক আছে, কিন্তু আরো একটু যদি ইনোভেটিভ কিছু করা যায়। তখন আমি সুকৃতের সাথে কন্ট্যাক্ট করি, তখন আমার সবে ওর সাথে আলাপ শুরু হয়েছে, কিছু মাস হয়েছে, যে এরকম একটা আমরা থিয়েটার ফেস্টিভ্যাল করছি, তুই যদি এসে আমাদের একটু হেল্প করিস, কিভাবে কিছু করা যায় কিনা, তুই যদি একটা সেগমেন্টে পারফর্ম করিস। এবং মানে অদ্ভুত ভাবে সেই দিনের সেই শোটা আমার অন্তত মনে আছে। আমাদের ফেস্টিভ্যালে তো অনেকগুলোই ছিল, আমাদের একটা থিয়েটার ছিল, একটা পারফরমেন্স, তারপর সুকৃতের একটা পারফরমেন্স ছিল, তারপর আমাদের একটা সেমিনারও ছিল তার আগে।
তো এইগুলোর মধ্যে মানে ম্যাক্সিমাম ক্রাউড আমরা পেয়েছি এবং অডিয়েন্স খুব ভালোভাবে অ্যাপ্লজ করেছে এবং তারা জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, সেটা হচ্ছে সুকৃতের পারফরমেন্স। মানে অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, সেটাকে যদি বাদ দিই, তাহলে এই যে ও এলো এবং আমাদের এই পুরো যে ফেস্টিভ্যালটা, সেটাতে একটা আলাদা একটা দিক ও অ্যাড করলো। তো এইটা কিন্তু আমরা সবসময় পেয়ে থাকি এবং বিভিন্ন ক্ষেত্রে, শুধু এইটা তো আমি আমার এক্সাম্পল দিলাম এবং আমার মনে হয় যে প্রত্যেকেরই এরকম জীবনে বহু এক্সাম্পল আছে। আত্রে, তুই অনেকক্ষণ তোকে আমার প্রশ্ন করা হয়নি, যেটা আমি একটা করবো ভাবছিলাম। সেটা হচ্ছে যে আমি অন্তত ব্যক্তিগত, তুই অনেকগুলো জায়গায় ডিউরিং এই লকডাউন প্রচুর চ্যানেলে তুই কাজ করেছিস বা সেখানে পারফর্ম করেছিস, কিন্তু ঘরে বসে আর কি, যেরকম লাইভ শো গুলো তুই করছিলি ফেসবুক লাইভ বা সেরকমই বিভিন্ন চ্যানেলের হয়ে করেছিস। তো সেইখানে আমার সেই যে তোর এক্সপিরিয়েন্সটা, সেখানে তো তোর কোনো ইয়ে ছিল না, আমি যতদূর জানি যে সেটা হয়তো শুধু তুই ছিলি, আর বোধহয় কেউ ছিল না, এরকমও বহু শো হয়েছে। তো সেখানে উইদাউট এনিথিং সেই এক্সপিরিয়েন্সটা কেমন? সেই এক্সপিরিয়েন্সটা জাস্ট নর্মাল, মানে আমাদের যেরকম চ্যানেলে নয় বলে যে যেগুলোতে আমি কাজ করেছি সেখানে নয় বলে তুমি ট্র্যাক চালিয়ে করতে পারো, আর নয়তো তুমি নর্মাল তানপুরায় করতে পারো। বাট আমার মনে হয় যে তানপুরায় করলে যে একটা আলাদা রকমের একটা ভাবে তুমি প্রেজেন্ট করতে পারো তোমার মতো, কারণ এখন ইউটিউবে যে ট্র্যাক গুলো পাওয়া যায় সবসময় যে ঠিক অথেন্টিক ট্র্যাক হয় তাও না, ওরা মানে অনেক রকম ভাবে বাজিয়ে নতুন ইম্প্রোভাইজ করে, যেটা তানপুরায় করলে কি হয়, একটা তুমি নিজের মতো একটা আবেগ দিয়ে নিজের মতো করে প্রেজেন্ট করতে পারো। তো আমি মোটামুটি যে কটাতে করেছি, নয় তানপুরায় করেছি, আর যদি কোনোটায় মনে হয় যে মানে ট্র্যাকে ঠিকঠাক মানে সুটেবল ট্র্যাক যেটাতে করা যেতে পারে সেভাবে করেছি। বাট একটা তো নেগেটিভ দিক থাকে যে একটা চ্যানেলে তুমি করছো যে উইথ মিউজিশিয়ানস করলে যে একটা ভরাট ব্যাপার থাকে, যে তুমি একটা ফুল কম্প্যাক্ট পারফরমেন্স থাকে, সেটা তো ডেফিনেটলি অভাব। বাট কিছু করার নেই, মানে ওইভাবে সবাই তাই, মানে আমার চেনা জানা যারা পারফর্ম করেছে এরকম বাড়ি থেকে, তারাও ওইভাবেই নয় তানপুরা নয় নর্মাল ট্র্যাক চালিয়ে করেছে। তো ওটা কাইন্ড অফ একটা ওয়ে যেভাবে আমাদের সার্ভাইভ করতে হয়েছে এই দিনগুলো। বেশ, শান্তনদা, তোমার কাছে একটা প্রশ্ন আছে। এটা আমি এই প্রশ্নটা ভেবেছি দুজন বন্ধু তাদের প্রশ্ন এটা, সেটা হচ্ছে এই সময়টাতে প্রচুর লোক যারা মিউজিকের সাথে হয়তো তারা কোথাও কোনোদিন যুক্ত ছিল, হয়তো সামান্য কোথাও এই ক্লাস 11-12 বাবা মা বলেছে, কি ক্লাস 8-9 বাবা মা বলেছে যা গিয়ে একটু গানটা শিখে আয়, কি একটু তুই তবলাটা শিখে আয়, এরকম করে হয়তো কোনো জায়গায় কোথাও ভর্তি হয়েছিল, কিছুটা শিখেছিল, তারাও বেশ কিছু পারফরমেন্স করেছে এবং সেই পারফরমেন্স নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে যে সে ঠিক মতো জানে না, কিংবা সে ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারছে না, তার পুরোপুরি যেটা তার শিখে আসা উচিত সেটা সে শিখে আসেনি, কিন্তু সে পারফর্ম করেছে। এবং এটাও দেখা গেছে, যেটা জেনারেলি আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি, সেটা হচ্ছে যে খুব ভালো হয়তো পারফরমেন্স কিছু আছে, সেটা মানুষের কাছে পৌঁছলো না, তার হয়তো সেই পারফরমেন্সটা খুবই। ব্যাপারটাতে তোমার কি মনে হয়, মানে তুমি এই ব্যাপারটা কিভাবে দেখো? আমি এই জিনিসটাকে প্রচন্ড ভাবে সাপোর্ট করি। ফার্স্ট অফ অল আমি মনে করি যে ফিজিক্যাল হেলথের সাথে মেন্টাল হেলথ সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষের। যদি মেন্টাল হেলথ ঠিক না থাকে তো কোনো কিছু কাজকর্মে ঠিকঠাক হবে না। তো হ্যাঁ, এটা ঠিক যে প্রচুর প্রচুর মানুষ নিজেরা পারফর্ম করেছে, এরকম অনেকে থাকে না যারা পুরোপুরি পারসু করতে পারছে না মিউজিক, তাদেরকে কোনোভাবে অন্য জায়গায় শিফট করতে হয়েছে, তাদের প্রফেশন অন্য চুজ করতে হয়েছে, কিন্তু তাদের ভেতরে আছে যে কোনোভাবে যদি আমরা এই মিউজিকটাকে কোনোভাবে পারসু করতে পারতাম তাহলে হয়তো এই জিনিসটা আমাদের কাছে খুব খুব ব্যাপারটা ভালো হতো। তারা কখনো করে উঠতে পারেনি এবং এটা একটা তাদের প্রচন্ড বড় সুযোগ ছিল। তো প্রচন্ড ভাবে তাদের ক্ষেত্রেও তাদেরও ভালো লেগেছে এবং মানুষের কাছে প্রচুর 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 ভালো লেগেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যা কিছু খারাপ থাকেই সেটা তো ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়ালি যারা করেছে তাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে খুব খুব ভালো, মানে ইটস আ বুস্ট আমার বলতে হবে তাদের মেন্টাল হেলথের। এবং তাদের কাজকর্ম মানে অফিস যাওয়ার ক্ষেত্রে এবং যারা মানে রোজগারের অফিস করে তাদের ক্ষেত্রে তো এটা খুবই একটা মানে বাধার জায়গা হয়ে যায় যে তারা
সেটার বাইরে কিছু করতে পারে না বা ভাবতে পারে না, মানে এক্সেপ্ট উইকেন্ডস বা সে হয়তো উইকেন্ডসেও কখনো করে উঠতে পারে না যারা বাইরে থাকে। তো যখন তারা এই জিনিসগুলো পার্সু করতে পারছে, অনেকে ফিটনেস এর উপর নজর দিয়েছে, অনেকে অনেক কিছু, মানে তারা যা যা চেয়েছে তারা সেগুলো করতে পেরেছে, অনেক 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 কিছু। তো সেটা আমার মনে হয় যথেষ্ট একটা ভালো জিনিস এবং ভালো ইনিশিয়েটিভ প্রত্যেকটা মানুষের দিক থেকে, যেটা তাদেরকে অনেক মানে মানে তাদের কাজের ক্ষেত্রে হয়তো অনেক হেল্প করেছে। তো ক্রিটিসাইজ অনেকেই করবে, তো ঠিক আছে, করতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তবে যেটা ওরা করেছে দ্যাটস গ্রেট এবং মানুষকেও আনন্দ দিয়েছে তা। আচ্ছা, আমি আমাদের এই অ্যাসপেক্ট থেকে একটু প্রশ্ন, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আমি সুপ্রীতকে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে সুপ্রীত নিজে বহু সোশ্যাল কাজের সাথে যুক্ত ছিল, রোটারি ক্লাবেও ছিল, আমার মনে হয় বোধহয় প্রেসিডেন্টও ছিলিস তুই বোধহয়। হ্যাঁ, তো এইখানে আমরা অ্যাজ দি এনজিও নির্বৃতি ছোট করে কোনো সাজেশন যেটা আমরা করতে পারি ফর বেটারমেন্ট অফ মিউজিক অ্যান্ড দি মিউজিশিয়ানস? That will always be to give them a platform. মানে প্ল্যাটফর্ম ইন দ্য সেন্স কিভাবে মিউজিশিয়ানস লাভ টু কাম ইন ফ্রন্ট অফ পিপল, ঠিক আছে, আমাদের অ্যাপ্রিসিয়েশন ইজ অলওয়েজ গুড, কিন্তু তার সাথে যদি কোনোভাবে ওদের ওই স্যাটিসফ্যাকশনের একটা প্রাইসও দেওয়া যায়, আই থিঙ্ক দ্যাট ইজ মানে আমি এখন স্পেশালি লকডাউনের পর হোয়াট হ্যাপেন্ড ইজ উই হ্যাভ টেকেন ভেরি স্ট্রিক্ট মানে ডিসিশনস ফ্রম দ্য সিন্ডিকেট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিশিয়ানস, যে ফ্রি পারফরমেন্সেস এর ব্যাপারটা যেটা আমরা কথা বলি, উই হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট। যে এই যে আমাদের লোকজন অ্যাপ্রোচ করে, আমি কাউকে আমি 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 দেয়ার আর টু সাইডস, আমি একটা যেটা আগে অলরেডি মেনশন করে দিয়েছি, আমরা খুব দূরের লোকের মানুষ, আমাদের আনন্দ দিয়ে অনেক মজা হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আই থিঙ্ক দ্য লকডাউন হ্যাজ রিয়েলি মেড আস অ্যাওয়্যার যে আমাদেরকে উই অলসো হ্যাভ টু ফিড আওরসেলভস, এবং সেটার জন্য উই হ্যাভ টেকেন ভেরি মেজর স্টেপস যে আমরা এখন কিন্তু ফ্রিতে কাজ করব না কোনো রকম। হ্যাঁ, এবং ফ্রিতে কাজ করা শুধু ইট ইজ নট অ্যাবাউট যে আমরা ডিসরেসপেক্ট করছি, বাট ইট ইজ সেলফ রেসপেক্ট, যেটা আমরা যে এত বছর ধরে একটা জিনিস শিখেছি, আমরা যে এতটা টাইম ইনভেস্ট করেছি এটার পেছনে, আমাদের যে ইনস্ট্রুমেন্ট কেনার জন্য যেসব জিনিসপত্র দিতে হয় সেটার একটা প্রাইস আছে। এবং ফ্রম নির্বিটি আই উইল অলওয়েজ সাজেস্ট কি তোরা যদি কোনো রকম ভাবে কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারিস ফর আপকামিং মিউজিশিয়ানস, দেয়ার আর মেনি আপকামিং মিউজিশিয়ান যারা সত্যিই খুব ভালো এবং তাদের ওই সাপোর্টটা চাই। আমি একবারে বলছি না তুই জাকির হোসেন কে আন ফর এক্সাম্পল, বিকজ হি হ্যাজ দ্য মানে ক্যাপাসিটি যেটা ওর অলরেডি দরকার, ওনার এক্সপোজারও দরকার নেই, টাকার দরকার নেই, ঠিক আছে। বাট আই উইল রিয়েলি সাজেস্ট তোরা যদি কোনোভাবে ইফ ইউ গেট স্পন্সর্স ফর এক্সাম্পল, আমি বলছি না তোরা সাপোর্ট কর, দিস ইজ আ ভেরি নোবেল কজ, দেয়ার আর মেনি পিপল যারা এতভাবে আনন্দ দিয়েছে লোকেদের। আমি সায়ন্তন দা বা আত্রেই আই এম শিওর আমরা ফেসবুকে আপলোড করেছি অনেক ভিডিওস, এবং সেটা দেখে যখন আমরা সবাই বাড়িতে আটক ছিলাম তখন ওই ভিডিওগুলো দেখে হয়তো আমাদের অনেকের কথা মনে পড়েছে বা অনেক কিছু ইট ব্রট আস হ্যাপিনেস, এবং আমরা যদি এদের জন্য কিছু করতে পারি সো দ্যাট দে কন্টিনিউ ডুইং দিস, যাতে তাদেরকে প্রফেশন চেঞ্জ করে যেতে না হয়, ওইভাবে তোরা যদি কিছু করতে পারিস যে, এবং আই এম নট সেইং কি সবাইকে দে, সো যেটা আমরা ধর লিভিং ওয়াটার থেকে করেছিলাম, উই কুড অফকোর্স উই হ্যাড ওভার 50 রেসপন্সেস যা এসেছিল আমাদের কাছে, বাট সবাইকে তো দেওয়া সম্ভব না, কিন্তু যতজনকে দেওয়া সম্ভব হয়েছে, যেটুকু দেওয়া সম্ভব হয়েছে, আই এম নট সেইং কি এখন তুই 10,000 টাকা 15,000 টাকা 20,000 টাকা করে দে সবাইকে, বাট ইফ ইউ ক্যান মেক সামথিং লাইক আ স্কলারশিপ ফর এক্সাম্পল, যে যারা আপকামিং আর্টিস্ট যাদের এই জিনিসটা দরকার, এবং স্কলারশিপ মানে কি আমি বলছি না যে তুই ওদেরকে কি টাকা দে, ওদেরকে এমন ভাবে স্কলারশিপ পেলে যাতে ওদের শেখানোর ব্যাপারটাকে, সো ইউ সাপোর্ট দেয়ার লার্নিং অফ দ্য মিউজিক, ব্যাপারটা বুঝতে পারছিস কি বলছি? সো সেই স্পন্সরশিপ জোগাড় করে এরকম ইভেন্টস করা যায়, উই সাপোর্ট দিজ মিউজিশিয়ানস মনিটারিলি, মানে প্ল্যাটফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বাট মনিটারিলি যদি ওদেরকে কোনোভাবে সাপোর্ট করা যায়, and it can be a very mere amount, 1,500-2,000 rupees, আমি বলছি না যে দারুণ কিছু টাকা দাও তুমি, and they should come from sponsorships, I am not saying তুই এই টাকাটা দে, ব্যাপারটা বুঝতে পারছিস আমি কি বলছি? So you get, and one thing that lockdown has really taught us is collaboration, মানে this is the best way to make, মানে আমি
ইফ আমি একটা জায়গায় স্ট্রং, আমি একটা মিউজিশিয়ান, আমি একটা জায়গায় স্ট্রং, তুমি মার্কেটিং এ স্ট্রং, let us both collaborate, let us both have our own share of the cake. আমি এখন একা করতে চাইবো সাবোটাজ করে কাউকে, কিন্তু এখন কোনো কাজ হবে না। দিস ইজ সামথিং দ্যাট দ্য লকডাউন হ্যাজ রিয়েলি টট আস। যে আমি যদি একটা মিউজিশিয়ানের জন্য থাকি আজকে, আই নো দ্যাট দ্যাট মিউজিশিয়ান উইল প্রবলি স্টে উইথ মি at some other time when I will be this. So একে অপরের জন্য থাকা এবং টু রিয়েলি ক্রিয়েট দ্যাট প্ল্যাটফর্ম এবং মনিটারি পজিশন, যে তুমি ইউনো কিভাবে আমি সাপোর্ট করতে পারবো তোমাকে। সো আই থিঙ্ক দোজ আর থিংস দ্যাট তোরা একটা স্কলারশিপ করতে পারিস বাচ্চাদের জন্য, যে ওপেন কল কর ফর আপকামিং আর্টিস্টস, যে তোমরা এরকম সাবমিট করো, কারণ তুই যখন এখান থেকে করবি ইউ উইল অলসো ওয়ান্ট টু সি ইয়োর, যে তুমি নিরিটি কিভাবে বেনিফিট করছো, তোর একটা নতুন অর্গানাইজেশন, ইউ অল উইল ওয়ান্ট ইয়োর আউটরিচ এজ ওয়েল। সো হোয়াট আর দ্য ওয়েজ বাই উইচ তোমার পেজও শেয়ার হবে অ্যাট দ্য সেম টাইম। সো পিপল সাবমিট মিউজিক, এবং যে সিলেক্ট হলো সে একটা গিফট পেলো, বা মানে একটা মনিটারি ওই পেলো। এই মুহূর্তে আই ডোন্ট থিংক গিফটস ইজ সামথিং ইম্পর্টেন্ট। সবাইকে এই মুহূর্তে লেটস কিপ ইট ভেরি সিম্পল অ্যান্ড অনেস্ট, সবাইকার টাকা চাই এখন একদম। So I think these are ways by which our music বাঁচিয়ে রাখা যাবে এবং মিউজিশিয়ানদের বাঁচিয়ে রাখা যাবে। একদমই। আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটাই যে সেমিনার অর্গানাইজ করি সেটার একদম শেষে এসে আমরা চেষ্টা করি যে কি কি নতুন আমরা শিখলাম এবং সেটা যদি আমরা পরবর্তীকালে করতে পারি। আমরা অলরেডি কিছু করেছি, কিছু এরকম আমরা প্রত্যেকটা সেমিনারে কিছু না কিছু সাজেশন এবং কিছু না কিছু জিনিস জানতে পারি, যেটা পরে আমরা করার চেষ্টা করি। এটা একটা খুব বড় কথা যেটা সুকৃত আমাদের বললো এবং সবার সাথে আমরা আলোচনা করলাম। এই ফাঁকে আমি একটু জানিয়ে রাখি আমাদের নিভৃতির পক্ষ থেকে, যে যারা দেখছেন এবং পরেও যারা এই ভিডিওটা দেখবেন, আমাদের একটি সাইডে একটি স্ক্রোল হচ্ছে একটি ইমেজ। আমাদের একটা নতুন ভেঞ্চার আমরা জাস্ট শুরু করেছি এবং এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস, এই দুটো মাস মিলিয়ে আমরা এটাকে চেষ্টা করব কমপ্লিট করার। সেটা হচ্ছে যে আমরা বৃদ্ধাশ্রম বেছে নিয়েছি কিছু কলকাতার আউটস্কার্টসে, এবং আমরা সেখানে গিয়ে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে আমরা কিছু সাহায্য করা, কিছু মানিটারি ট্রানজাকশন এবং কিছু ডে টু ডে লাইফে যাদের যে জিনিসগুলো তাদের লাগে সেই জিনিসগুলো কিছু প্রোভাইড করার আমরা চেষ্টা করব। তো আমার সমস্ত অডিয়েন্সের কাছে যেটা আমরা আগেও সবসময় বলে থাকি, যে আপনারা যতটা ভাবে সাহায্য করা সম্ভব আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা আমাদের সেই ডোনেশন ডিটেলস এবং সমস্ত কিছু আমাদের পেজে এবং ভিডিওতে সমস্ত জায়গায় আছে, আপনারা দেখে নেবেন। ইন্ডিভিজুয়ালি চাইলে আমাদের কারোর সাথে যদি কোনো আমাদের যারা মেম্বার তাদেরকে যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান করতে পারেন। এবং এই কাজটা আমরা এই দুটো মাসে, আমাদের তো প্রত্যেক মাসেই আপনারা যারা দেখেন, যারা আমাদের ফলো করেন জানেন প্রত্যেক মাসে আমাদের কিছু না কিছু একটা এজেন্ডা থাকে। তো এই দুটো মাসে আমরা এই কাজটার জন্য চেষ্টা করছি। আপনারা থাকবেন আমাদের পাশে। আমরা একদমই শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা একদমই কনক্লুড করব। তো আমি আর কথা দিয়ে আমার মনে হয় আর কিছু বলার দরকার নেই। যদি তোমরা কিছু একটা আমাদের দর্শক এবং আমাদের জন্য একটা যদি কিছু তোমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কিছু যদি একটা পারফর্ম করো। শান্তনু, তুমি শুরু করো। আত্রেই শুরু করুক। আত্রি। আচ্ছা বেশ, আত্রি। কেন আমি ছোট বলে? ছোট বলে আচ্ছা, আমি লতাজির একটি গান গাইছি। क्या जानू संजन होते हैं क्या गम की शाम जल उठे सादिए जब लिया तेरा नाम। क्या जानू संजन होते हैं क्या गुम की शाम जल उठे सादे जब लिया तेरा नाम। क्या जानू सजन जब से मिली नजर चंदा की चांदनी उतरी तो रह गई मुख पे अपने धर ली जो प्यार
होती है क्या गम की शाम जल उठे सादिए जब लिया तेरा नाम क्या जानू सजन होती है क्या गम की शाम जल उठे सादिए जब लिया तेरा नाम क्या जानू सजन। थैंक यू। খুব সুন্দর। সুকৃত? আমি তো ঠিক গায়ক নই, বাট না গায়ক না হলো যা তোর যেটা ইচ্ছা। মানে আমি কিন্তু তুই ভালো গান গাস, কিন্তু এটা গায়ক নই, গায়ক না হলে গান কেবল ভালো গায়। তো মানে আমার পার্টিকুলারলি লকডাউনে হোয়াট হ্যাপেন্স ইজ আমাদের যেহেতু সবাইকার অনেক সময় ছিল, আমরা অনেক প্রকৃতির সঙ্গে অনেক অনেক সময় কাটিয়েছি, তো তাই জন্যে আমার এই মুহূর্তে যে ফ্রিডম, সেন্স অফ ফ্রিডমের জন্য যে গানটা এখন মনে পড়ছে, সেটা সায়ন্তনরা খুব ভালোভাবে জানবে। আমাদের জলের গানের একটা গান, যেটা হচ্ছে যে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। তো খুবই সুন্দর একটা আমার মানে দিস ইজ ওয়ান সং দ্যাট হ্যাজ রিয়েলি বিন মাই কম্প্যানিয়ন ডিউরিং লকডাউন। তো একটুখানি ওটারই গাইছি। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভাব ঘুরে, ফিরবো ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার গল্প শুনে, বৃক্ষতলে শুয়ে তোমার গল্প শুনে, ঘুম আসে না ঘুম স্বার্থপর, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। কি থাকলো এবার লেট দ্য যার জনারের গান সায়ন্তন দা। শান্তন দা তুমি এবার। এই সিচুয়েশনে আমরা একটি গান সুর করেছিলাম, মানে পরিধি আর কি, আর লিখেছিল সজল কুমার বলে আমাদের এক বন্ধু, বম্বেতে থাকেন। তো সেই গানটাই আমি গাইছি। झांकू में झरोखे से देखू कैसे धोखे से जोड़ जाड़ के तिनका तिनका, झांकू में झरोखे से देखू कैसे धोखे से मोल भाव वो करता दिन का, बैठे खिड़की पे परिंदा मेरे घर का वो बाशिंदा, बैठे खिड़की पे परिंदा मेरे घर का वो बाशिंदा, देखे है खाली मन मेरा ये खालीपन, देखे है खाली मन खालीपन, देखे है खाली मन मेरा ये खालीपन, देखे है खाली मन खालीपन। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এলে আমাদের সাথে এই আলোচনাটা আমরা করতে পারলাম, দারুণ লাগলো। এবং আমরা আমাদের সকল দর্শক বন্ধুদেরও জানাই আমাদের পাশে থাকার জন্য। যারা পরেও এই ভিডিওটি দেখবেন তাদের সকলকে আমাদের তরফ থেকে অগ্রিম নমস্কার এবং ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।